তো বন্ধুরা, আজকে আমাদের টপিক হলো ফ্যাক্টরস এফেক্টিং এগ্রিকালচার, অর্থাৎ কৃষিকাজের নিয়ন্ত্রক। তো আজকে আমরা কৃষিকাজে যেসব নিয়ন্ত্রকগুলো রয়েছে, যেগুলো কৃষিকাজকে ইনফ্লুয়েন্স করে যে কৃষিকাজটা সঠিকভাবে হচ্ছে কিনা বা নানান বৈশিষ্ট্য, সেগুলো সম্বন্ধে আজকে আমরা জানবো। তো কি একে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা কি ফিজিক্যাল, একটা হলো সোশিও ইকোনমিক। ঠিক আছে, তো ফিজিক্যালের মধ্যে দেখছো এইসব ভাগগুলো পড়ছে এবং সোশিও ইকোনমিকের মধ্যেও অনেক ভাগ আছে, সেগুলো আমি লিখিনি। এবার তোমাদের একটা একটা করে বোঝাবো, যখন সোশিও ইকোনমিক একটা একটা করে লিখে দেবো। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা ফিজিক্যাল দিয়ে শুরু করব। তো চলো ভিডিওটা শুরু করি। তো কৃষিকাজের ওপর যে প্রাকৃতিক প্রভাবগুলো আছে সেগুলো কি কি, বা প্রাকৃতিক নিয়ন্ত্রক। তো ফার্স্ট নিয়ন্ত্রক কি আছে? ক্লাইমেট। তো ক্লাইমেটের মধ্যে আবার উপবিভাগ আছে, অর্থাৎ দুটো ভাগ আমরা লিখেছি। তো আমরা ফার্স্ট কি দেখতে পাচ্ছি এখানে? টেম্পারেচার। তো টেম্পারেচার কি প্রভাব ফেলে? অর্থাৎ তাপমাত্রা। আমরা জানি তাপমাত্রা অর্থাৎ সূর্যালোকের উপর ভিত্তি করে যে উদ্ভিদের যে জনন বা রিপ্রোডাকশন আছে সেটা কিন্তু নির্ভর করে। অর্থাৎ যেখানে তাপমাত্রা বেশি ভালো, বা কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে সব উদ্ভিদ যে তাপমাত্রা গ্রহণ করলেই যে বাড়বে তা না, অনেক উদ্ভিদ আছে যারা কিন্তু কম তাপমাত্রা গ্রহণ করে। তো 2 নম্বর কি আছে? হিউমিডিটি অ্যান্ড প্রেসিপিটেশন, অর্থাৎ আর্দ্রতা এবং বৃষ্টিপাত। সেই ঠিক তাপমাত্রার মতো আর্দ্রতা বৃষ্টিপাত যদি না থাকে তাহলে কোনো উদ্ভিদের পুষ্টি হয় না। ঠিক আছে, উদ্ভিদ যে পুষ্টি পেয়ে যে আরো যে গতি বাড়ে সেটা কিন্তু হয় না। যেমন আমরা যদি দেখি যে যেমন চা কিন্তু কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে জন্মায়, অর্থাৎ একটু ঢালু জায়গায় জন্মায়। সেটা আবার টোপোগ্রাফিতে চলে আসে, সেটা পরে বলছি। যেমন ধান, এগুলো যে বেশি বৃষ্টিপাতের দরকার হয়, আবার গমে আবার কম বৃষ্টিপাতের প্রয়োজন হয়। ঠিক আছে, এইসব তারতম্য দেখতে পাওয়া যায় কৃষিকাজের ক্ষেত্রে। তাই জন্য এই প্রাকৃতিক প্রভাবের মধ্যে ক্লাইমেটকে রাখা হয়েছে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তো এটা গেল আমাদের ক্লাইমেট। তো এবার আসছে কি টোপোগ্রাফি। টোপোগ্রাফি মানে কি? ভূমির ঢাল, অর্থাৎ ভূমির ঢালের উপর ভিত্তি করে। অর্থাৎ যেটা আমি একটু আগেই বললাম যে চা, কফি এগুলো কিন্তু ঢালু জায়গায় হয়ে থাকে, কিন্তু সেই অনুযায়ী দেখতে গেলে ধান, গম এগুলো কিন্তু সমান সমতল ভূমিতে হয়ে থাকে। ঠিক আছে, সেই ক্ষেত্রে এবার জল নিকাশি ব্যবস্থার দিক দিয়ে দেখলেও কি, জল যেখানে দ্রুত নেমে যায় অর্থাৎ ঢালু জায়গায়, এবং যেখানে জল ধরে রেখে চাষ করা হয়। 3 নম্বর কি? সয়েল। এই যে মৃত্তিকার যে নানা রকমের জৈবিক বা রাসায়নিক বৈশিষ্ট্য, তার ফলে কিন্তু মৃত্তিকার যে অঙ্কুরোদ্গম, অর্থাৎ যেসব বীজ ফেলার পর যে বৃক্ষটা যে তৈরি হচ্ছে তার দ্রুততর না কম, সেটা কিন্তু এই মৃত্তিকার গুণের ওপর নির্ভর করে। ঠিক আছে, মৃত্তিকার পিএইচ এর মান, নানান ধরনের রাসায়নিক মান থেকে থাকে বা রাসায়নিক গুরুত্ব বা বৈশিষ্ট্য থেকে থাকে। তার উপর ভিত্তি করে কিন্তু কোনো বৃক্ষ বাড়বে না কমবে, বা একই জায়গা থাকবে বা হবে না, সেটা কিন্তু নির্ভর করে মৃত্তিকার ওপরই। এক কথায় বলতে গেলে কৃষির ফলন কিন্তু এই মৃত্তিকার উপর নির্ভরশীল। যেমন উর্বর পলি মাটিতে ধান এবং কৃষ্ণ মৃত্তিকায় গম, ক্ষারীয় এবং নাইট্রোজেন সমৃদ্ধ মাটিতে ভুট্টা, এগুলো কিন্তু মৃত্তিকার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, তার উপর ভিত্তি করে কিন্তু আলাদা আলাদা চাষ করা হয়। ঠিক আছে, তো আশা করি বোঝা গেল। তো এবার আসি অর্গ্যানিক ম্যাটার, অর্থাৎ জৈব পদার্থ। এই যে জৈব পদার্থ কিন্তু একটা মৃত্তিকাকে, এই যে বললাম যে রাসায়নিক গুণ বা রাসায়নিক বৈশিষ্ট্য বৃদ্ধিতে সাহায্য করে। এই যে কেঁচো, নানান যেসব জৈব পদার্থ বা যেসব নানান ব্যাকটেরিয়া রয়েছে, তারা কিন্তু এই যে মৃত্তিকা, সেটা কিন্তু রাসায়নিক গুণ বৃদ্ধি করতে সাহায্য করে। ঠিক আছে, এটা আমরা আগেই পড়েছি যে কেঁচো নিচের মাটিকে ওপরে তোলে, বা নানান ধরনের যেসব কথা আমরা জেনে থাকি বা আগে পড়েছি, সেগুলো কিন্তু মাটির উর্বরতা বাড়ায় এবং জল ধারণ ক্ষমতাকে বৃদ্ধি করে। তার ফলে কৃষির ফলনও বেশি হয়। তো সেটাই তারতম্য। ঠিক আছে, অর্থাৎ যেখানে এইসব রাসায়নিক কাজ হবে না সেখানে মাটি উর্বরও হবে না। অর্থাৎ কোথাও যদি প্লাস্টিক পড়ে থাকে, মাটিতে প্লাস্টিক জমে জমে জমে, সেখানে কিন্তু কোনো কাজ হবে না, কারণ সেখানে প্লাস্টিকে পড়ে পুরো ঢেকে গেছে। সেখানে কিন্তু আর মাটি এদিক ওদিক হতেও পারছে না, কিছুই হতে পারছে না। তো আশা করি বোঝা গেল আমাদের ফিজিক্যাল। ঠিক আছে, ফিজিক্যাল আমাদের হয়ে গেল। তো এবার আসছি সোশিও ইকোনমিক। সোশিও ইকোনমিক কি? আর্থসামাজিক। অর্থাৎ ফিজিক্যাল কি? প্রাকৃতিক, এবং এটা কি? আর্থসামাজিক। তো 1 নম্বর সোশিও ইকোনমিক হলো নেচার অফ ল্যান্ড টেনেন্সি। নেচার অফ ল্যান্ড টেনেন্সি অর্থাৎ প্রজাস্বত্বের ধরন, অর্থাৎ যে জমি, যে প্রজাস্বত্ব আইন দেখতে পাওয়া যায়, অর্থাৎ একজন চাষির যে চাষ করছে তার সেই জমিটা না, সে অন্যের ভাগ চাষ হিসাবে অন্যের জমিতে গিয়ে চাষ করছে। তার ফলে কিন্তু সে নিজের মন মতো চাষ করতে পারে না বলতে গেলে। সেই চাষের যে জমি, সেটা কিন্তু ফলনও কিন্তু কম দেখতে পাওয়া যায়। ঠিক আছে, কারণ সে ভাগ চাষ হিসাবে কাজ করে, সে পুরো মাইনে পায় না তার। ঠিক আছে, নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তো তার জন্য বলা হচ্ছে এই নেচার অফ ল্যান্ড টেনেন্সি, প্রজাস্বত্বের যে ধরন, যেই ব্যবস্থাটা, সেটা যদি বন্ধ না করা হয়, অর্থাৎ এই তারতম্য, সেটা কিন্তু চলতেই থাকবে। ঠিক আছে, নাম্বার 2 সাইজ অফ হোল্ডিং। 2 নম্বর কি? সাইজ অফ হোল্ডিং, অর্থাৎ জোতের আয়তন। অর্থাৎ কৃষি জমি যদি বৃহৎ আয়তন হয়, সেখানে কিন্তু নানান বাণিজ্যিক ভিত্তিক যেসব চাষ হয়ে থাকে, অর্থাৎ বাণিজ্যে রপ্তানি করার জন্য, সেগুলো কিন্তু এই জমিতে করা সম্ভব হয়। কিন্তু যখন জমিটা ভাগ হতে হতে একদম ছোট পর্যায়ে চলে আসে, সেখানে কিন্তু উন্নত যন্ত্রপাতি ব্যবহার করা যায় না। ফলে সেটা সেই জমিটাকে বা সেই চাষি যে চাষটা করছে, সেটা কিন্তু বাণিজ্য ভিত্তিক, বাইরের দেশে রপ্তানি করার কোনো কাজে লাগে না। তো সেটা নিজেই খায় এবং বাজারে বিক্রি করে শেষ হয়ে যায়। সেটা কিন্তু আর বাইরে পাঠানোর জন্য, অর্থাৎ যে লাভজনক যে প্রক্রিয়াটা হবে, সেটা কিন্তু আর হয় না। তো সেটাই বলা হচ্ছে সাইজ অফ হোল্ডিং। ঠিক আছে, নাম্বার 3
মেকানাইজেশন অর্থাৎ যন্ত্রপাতির ব্যবহার। এই যে বললাম একটু আগে কি জমি যদি বড় হয়ে থাকে সেখানে কিন্তু যন্ত্রপাতির ব্যবহার করা যায়। উন্নত যেসব যন্ত্রপাতি আছে যেমন ট্রাক্টর, হারভেস্টার, পাম্প সেট, স্পেয়ার বলে একটা যন্ত্র আছে, সেই সব যন্ত্র ব্যবহার করা যায় যদি জমি যদি বড় আকৃতির হয়ে থাকে। কিন্তু জমি যদি ভাগ হতে হতে যদি ছোট আকৃতিতে চলে আসে, অর্থাৎ একটা চাষির পক্ষে সেখানে চাষ করে কিন্তু সেই জিনিসটাকে কিন্তু বাইরে রপ্তানি বা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করা যায় না। ঠিক আছে, সে নিজে খায় এবং বাজারে যদি বিক্রি করার থাকে সে বিক্রি করে, ব্যাস সেইটুকু সীমিত। তো সেটাই বলা হচ্ছে মেকানাইজেশন বা যন্ত্রপাতির ব্যবহার। 4 নম্বর লেবার অর্থাৎ শ্রমিক। এই যে কৃষিকাজ, এটা কিন্তু একটা শ্রমনিবিড় কাজ, অর্থাৎ এখানে কিন্তু কৃষকের বা শ্রমিকের কিন্তু প্রয়োজন হয়েই থাকে। দেখা গেছে যে যেসব জায়গা অবৈজ্ঞানিক এবং অলাভজনক বা সেখানে মৃত্তিকা অতটা ভালো না, সেসব জায়গায় শ্রমিক সংখ্যা বেশি, এবং যেখানে অর্থাৎ বেশি জমি রয়েছে বা উর্বরতা ভালো সেখানে কিন্তু শ্রমিক সংখ্যা অতটা দেখতে পাওয়া যায় না, দক্ষ শ্রমিক। ঠিক আছে, তো সেটাই বলা হয়েছে এই পয়েন্ট। 5 নম্বর অপারেশনাল এফিসিয়েন্সি অর্থাৎ কাজের দক্ষতা। এই যে একটু আগে যে শ্রমিকের কথা বললাম আগের পয়েন্টে, সেই শ্রমিকগুলো যদি দক্ষ না হয়ে থাকে, অর্থাৎ দক্ষ কৃষক যদি না হয়ে থাকে, তারা কিন্তু কখনোই যেসব উন্নত যন্ত্রপাতি রয়েছে বা উন্নত যেসব বৈজ্ঞানিক সার বা নানান ধরনের জিনিস রয়েছে তারা কিন্তু কোনো সময় প্রয়োগ করতে পারবে না। তাই জন্য একজন কৃষক বা শ্রমিককে দক্ষ হতে হবে এই কৃষিকাজের ক্ষেত্রে। তো সেটাই বলা হচ্ছে। এবং তারপর যে শুধুমাত্র চাষ করা না, চাষ করার পর সেটা বাণিজ্যিক ক্ষেত্রে রপ্তানি, সেটা করার জন্য কিন্তু একজন কৃষককে দক্ষ হতে হবে। তো সেটাই বলা হয়। নাম্বার 6 ক্যাপিটাল বা মূলধন। মূলধন যদি না থাকে, অর্থাৎ কোনো কৃষক হয়তো ভাবলো যে আমি চাষ করব, কিন্তু চাষ কেনার জন্য বা চাষের যেসব উন্নত যন্ত্রপাতি বা বীজ এসব কেনার জন্য যে একটা কিন্তু ভালো পরিমাণ টাকার প্রয়োজন হয়, সে টাকা যদি তার কাছে না থাকে, অর্থাৎ মূলধন যদি না থাকে, তাহলে কিন্তু ফসল ফলাতে পারবে না। তার জন্য কিন্তু একটা মূলধনের প্রয়োজন হতে হবে। তার জন্য কি ব্যাংক, বিমা যেসব রয়েছে, লোন, এইসবের কিন্তু ব্যবস্থা থাকা খুবই দরকার। নাম্বার 7 ট্রান্সপোর্ট কমিউনিকেশন অর্থাৎ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। এই যে একজন কৃষক যে চাষ করবে, চাষ করলেই যে সেটা ফলন ভালো হলে যে বাণিজ্য ক্ষেত্রে রপ্তানি হবে তা না, তার জন্য কিন্তু যোগাযোগ ব্যবস্থা বা যেসব পরিবহন ব্যবস্থা রয়েছে সেটাকে উন্নত থাকতে হবে, যেমন রেলপথ, সড়কপথ, জলপথ, এইসব দিক থেকে উন্নত হতে হবে। ঠিক আছে, যাতে খুব সহজেই সে চাষের ফসল বা যাই সে চাষ করে থাকুক সেটা খুব সহজে যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে পারে। তো সেটাই বলা হয়েছে এই নিয়ন্ত্রকের মধ্যে। তো 8 নম্বরটা এখানে লিখি 8 মার্কেট। 8 নম্বর কি মার্কেট অর্থাৎ বাজার। এই যে কৃষিকাজের যে অভ্যন্তরীণ বাজার এবং আন্তর্জাতিক বাজার, এই দুটোর মধ্যে কিন্তু প্রতিযোগিতা চলতেই থাকে। ঠিক আছে, অর্থাৎ কোনো সময় এর দাম বেশি, কোনো সময় এর দাম কমে, নানান বাজেট, অর্থাৎ আমরা জেনে থাকি যে সরকার একটা বাজেট তৈরি করে। ঠিক আছে, একটা বাজেট ঘোষণা হয়, তো সেই বাজেটে কিন্তু একটা কৃষকের কিন্তু খুবই লাভ বা যে ক্ষতি সেটা কিন্তু নির্ভর করে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে প্রশাসনিক নিয়মে কৃষি বাজারকে কিন্তু একচেটিয়া করতে পারে। ঠিক আছে, সরকার যেমন আমরা দেখতে পারি যে বিভিন্ন সময় সরকার পাট, গম, ধান এইসব নানান সহায়ক মূল্যে কিনে কৃষকের থেকে কিনে তারপর বাজারে যেসব দাম আছে সেটা নির্ধারণ করে থাকে। তো সেটাই বলা হচ্ছে। তো এই 8 নম্বর পয়েন্ট অর্থাৎ মার্কেটের পরেও আরো দুটো পয়েন্ট থেকে থাকে। একটা হলো কৃষি ঋণ বা কৃষি বীমা, যেটা আমি একটু আগেই বললাম যে মূলধনের এতেই বলে দিয়েছি যে কৃষি ঋণ যদি না থাকে, অর্থাৎ কৃষির যদি কোনো ঋণ না পাওয়া যায় কৃষি কাজ করার জন্য, তাহলে কিন্তু সেটা আরো বিস্তার করা সম্ভব না, সেটা শুধু জীবন ধারণ ভিত্তিকই থেকে যায়। তো সেটাই। আরেকটা পয়েন্ট হলো সরকারি নীতি, যে একটু আগেই অর্থাৎ এই মার্কেটের মধ্যে পয়েন্টটা বলে দিলাম। সরকার নানান নীতি প্রকাশ করে থাকে এবং সেই নীতির সাহায্যে একজন কৃষককে তার দাম এসব মেনে চলতে হয়। ঠিক আছে, এইসব ব্যাপারে তো নানান কিছু আছে, ট্যাক্স এসব থেকেই থাকে। আর সরকারেরও একটু নজর দেওয়া দরকার এই কৃষিকাজের ওপর, কারণ এই কৃষিকাজের ওপরই আমরা খেয়ে থাকতে পারছি, অর্থাৎ খাবারের বেশিরভাগই আমরা কৃষিকাজ থেকে পাচ্ছি। তো সরকারও এর ওপর জোর দেওয়া উচিত, অর্থাৎ একটু চোখ দেওয়া উচিত। ঠিক আছে, যে কি হচ্ছে না হচ্ছে তাদের কৃষককে একটু সাহায্য করা। ঠিক আছে, একটু বাণিজ্যিক ভিত্তিকও করা। ঠিক আছে, কারণ যে শুধুমাত্র আমরাই দেশি খেয়ে গেল সেটা করলে তো হবে না, একটু বাণিজ্যের দিকেও রপ্তানি করতে হবে। তো সেসব দিকেও নজর রাখা দরকার। তো আশা করি বোঝাতে পেরেছি তোমাদের এই ফিজিক্যাল এবং সোশিও ইকোনমিক যে নিয়ন্ত্রকগুলো রয়েছে, অর্থাৎ প্রাকৃতিক এবং আর্থসামাজিক। ঠিক আছে, এরপর তোমরা কোন টপিকে ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই জানিও। তো একটা ভাই আমাকে বলেছিল যে ইকোনমিক জিওগ্রাফির উপর ভিডিও আনো, তো আমি এনে দিলাম আজকে থেকে। ঠিক আছে, ইকোনমিক জিওগ্রাফি আরও অনেক আমাদের ভিডিও রয়েছে, তো একবার গিয়ে দেখতেই পারো আমাদের চ্যানেলে। তো চলো, বাই।